আমরা যে কত দুর্বল রাষ্ট্র, যে এই সার্জিও গোর ঢাকাতে এসে আপনার এইখানে বসে সে ইন্ডিয়ার হাইকমিশনের সঙ্গে দেখা করেছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী দিল্লি গেছে। দিল্লি গিয়ে তাদের তো পার্লামেন্টারি কমিটি আছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, যেটার চেয়ারম্যান হলো শশী থারুর। খুব পাওয়ারফুল কমিটি, যেটাতে অমিত শাহ, মোদি তারা ওটার সদস্য। সেখান থেকে সে আবার শেখ হাসিনার সঙ্গে এগুলি কনসাল্ট করছে। তারপরে আপনার সার্জিও গোর এখানে আওয়ামী লীগের একজন রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বলেছে, জাতীয় পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বলেছে। তার মানে একটা অত বড় প্রতিনিধি যখন আসে, আগের থেকেই তো তার সমস্ত আইটেনারি ঠিক থাকে, এবং আইটেনারিটা কিন্তু অ্যাপ্রুভড হয় বাই দি হোস্ট কান্ট্রি। আমার প্রশ্ন হলো যে উনি যে এদের সঙ্গে দেখা করলেন, এই আইটেনারিটা কি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছিল? আমেরিকা নিয়ে আপনার টেকনোলজি আইটি নিয়ে যারা আপনার কাজ করে, তারা বলে যে না, আমেরিকার টেকনোলজি এখনো অনেক সুপিরিয়র দেন চীন। এবং এমন অনেক টেকনোলজি আছে যেটার খবর কিন্তু আমরা এখনো জানি না। আমার নিজের ছেলে কিন্তু আমেরিকাতে এআই নিয়ে ইজ এ ভেরি বিগ শট দেয়ার। অ্যাকর্ডিং টু হিম, আমি ওর কাছ থেকে শুনেছি যে আমেরিকা আপনার এখনো টেকনোলজিতে চায়নাকে টেক্কা দিতে পারবে। এবং ভবিষ্যতে যদি কোনোদিন কোনো যুদ্ধ হয়, নট ট্রেড যুদ্ধ আর ওই জাতীয় কম্পিটিশন না, রিয়েল যুদ্ধ যদি হয়, সেটা হলো যাদের টেকনোলজি আপনার সুপিরিয়ার, তারাই আপনার লাইক এ মিলিটারি স্ট্রেংথ। সুতরাং আমেরিকার এখন মেইন উদ্দেশ্য হলো যে চীনকে কি করে প্রিভেন্ট করা যায় ফ্রম বিকামিং দ্যাট কাইন্ড অফ পাওয়ার যারা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে। এটা আমেরিকার স্বার্থ, ইন্টারেস্ট। চীন এখন আমেরিকাকে চ্যালেঞ্জ তো করতে পারে না, করতে পারে। এখন চীনের অবস্থান অত দুর্বল নয়, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা চেষ্টা করবে যে চীনকে যেন আপনার কোনো মতেই সেই জাতীয় ক্ষমতার ধর হয়ে না ওঠে, রাশিয়ার মতো থাকুক। রাশিয়া যেরকম আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে না, এক্সেপ্টিং নিউক্লিয়ার ওয়ার। তো সুতরাং তারা যে প্রস্তাবটা নিয়ে এসছে, একটা নতুন প্রস্তাব কিন্তু নিয়ে আসছে, সেটার নাম হলো প্যাক্স সিলিকা। প্যাক্স সিলিকাটা হলো একটা নতুন একটা চুক্তি হবে আর কি। এই চুক্তির ভিতরে আপনার টেকনোলজিটা উইল বিকাম প্রমিনেন্ট। এই প্রস্তাবও কিন্তু সার্জিও গোর দিয়ে গেছে, যে প্রস্তাবটা আপনার প্রাইম মিনিস্টারের কাছে খলিলুর রহমান দিয়েছে। চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা কত দূর এগিয়েছে সেটারও একটা অ্যাসেসমেন্ট করতে উনি এসেছেন। যে এখানে শুধু কি ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট, নাকি বিয়ন্ড দ্যাট কোনো সিকিউরিটি, মানে সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা ঢুকে গেছি কিনা, এটাও অ্যাসেস করতে এসেছে। কিন্তু দেখেন আমরা যে কত দুর্বল রাষ্ট্র, যে এই সার্জিও গোর ঢাকাতে এসে আপনার এইখানে বসে সে ইন্ডিয়ার হাইকমিশনের সঙ্গে দেখা করেছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী দিল্লি গেছে। দিল্লি গিয়ে তাদের তো পার্লামেন্টারি কমিটি আছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, যেটার চেয়ারম্যান হলো শশী থারুর। খুব পাওয়ারফুল কমিটি, যেটাতে অমিত শাহ, মোদি তারা ওটার সদস্য। সেখান থেকে সে আবার শেখ হাসিনার সঙ্গে এগুলি কনসাল্ট করছে। তারপরে আপনার সার্জিও গোর এখানে আওয়ামী লীগের একজন রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বলেছে, জাতীয় পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বলেছে। তার মানে একটা অত বড় প্রতিনিধি যখন আসে, আগের থেকেই তো তার সমস্ত আইটেনারি ঠিক থাকে, এবং আইটেনারিটা কিন্তু অ্যাপ্রুভড হয় বাই দি হোস্ট কান্ট্রি। আমার প্রশ্ন হলো যে উনি যে এদের সঙ্গে দেখা করলেন, এই আইটেনারিটা কি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছিল? আর আমার কথা হলো যে সার্জিও গোর
যিনি এখানে এসছেন চুক্তি নিয়ে কথা বলতে, রোহিঙ্গা নিয়ে কথা বলতে, আমরা চীনের সঙ্গে কত দূর ইন্টারনাল ব্যাপারে এতখানি আপনার তাদের ইন্টারফারেন্স, যে আপনার জাতীয় পার্টির মতো পার্টি, যে পার্টিটা লোকজন রিজেক্ট করে দিয়েছে, তাদেরকে আপনি আসপর্দা দিচ্ছেন। আপনি আওয়ামী লীগকে আপনার দেখা করছেন। তার মানে কি? আপনি দেশের ইন্টারনাল পলিটিক্সের ভিতর আপনি ইন্টারফেয়ার করছেন। এটা তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি মনে করি একটা গুরুতর বিষয়, যেটা নিয়ে পার্লামেন্টে আলাপ হওয়া উচিত। পার্লামেন্টে আলাপ হলে হবে কি, যে একটা জনমত তৈরি হবে। লোকে বলবে আমরা এটা পছন্দ করছি বা পছন্দ করছি না, যেটাই হোক, তাহলে কিন্তু সরকারের হাত তখন স্ট্রেংথেন হয়। যদি শক্ত হয়। যদি বেশিরভাগ লোক বলে যে না, আমরা এরকম অসম চুক্তি চাই না, তা ঠিক আছে, আমরা যেরকম গরিব আছে গরিবে থাকবো। একটা দেশ তো আপনার আত্মমর্যাদা সবচেয়ে বড় কথা। ইরান দেখেন না, ইরানের লোকের কি কম কষ্ট হচ্ছে এই যুদ্ধের জন্য, কিন্তু তারা তো নতজানু হচ্ছে না। এখন আমাদের দেশে কথা হলো, ওরে বাপরে, আমরা আমেরিকাকে যদি মানে আমেরিকার ভয়ে মনে হয় যেন সবার, এই যেন বাংলাদেশ তটস্থ, আমেরিকার ভয়ে তটস্থ, ইন্ডিয়ার ভয়ে তটস্থ, চীনের ভয়ে অতটা তটস্থ না, কারণ চীনও তো চক্ষু রাঙায় না আর কি। চীন তো বেসিক্যালি আপনার বিজনেসে বেশি ব্যস্ত করে, কোথায় ইনভেস্টমেন্ট, কোথায় ট্রেড, এগুলি নিয়ে চীন কিন্তু বেশিরভাগ ইয়ে করে, ভয়ের সংস্কৃতিটা কম করে। ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার কম করে। এত বেশি ভয়, যে মানে এই ভয়টা কেন? ভয়টা এই কারণে যে দেশের মধ্যে যে সরকার আসে, সেই সরকারের অত স্ট্রং না, শক্ত মাটি নাই পায়ের তলায়। এবং শক্ত মাটিটা তৈরি করতে হয় সমস্ত জনগণকে নিয়ে। তা আপনি যখন একটা ক্ষমতায় আসার পরই আপনি রাজাকার, বৈষম্য বিরোধী, তো 71 না 2024, মানে এই বিএনপির ভাগা ভাগা লিডাররা এই সমস্ত বক্তব্য দিচ্ছে। কোথায় আপনার আমেরিকা আমাদেরকে তার বলয়ে ঢোকানোর জন্য দৌড়দৌড়ি করছে, সেটা নিয়ে চিন্তা না করে আপনারা সবাই চিন্তা করছেন উগ্রবাদের, আবার সেই হাসিনা তো অনেক চেষ্টা করেছিল উগ্রবাদ দমাতে। একটা সোশ্যাল ফোর্সকে কখনো আপনি পছন্দ করেন আর অপছন্দ করেন। জামাতে ইসলামী যে সোশ্যাল ফোর্স, তাই না? অনেক লোক তাদের ভোট দিয়েছে। সোশ্যাল ফোর্সকে কখনো শক্তি দিয়ে দাবানো যায় না, এটা প্রমাণ হয়ে গেছে যুগে যুগে। সোশ্যাল ফোর্সকে আপনার অ্যাকোমোডেট করতে হয়। আপনি একটা কম্প্রোমাইজ, একটা ডায়ালগ, এটার ভিতর দিয়ে তাকে একটা মেইন স্ট্রিম পলিটিক্সের মধ্যে নিয়ে আসতে হয়। সেইটা না করে যে সুযোগটা আমরা পেয়েছি এখন, আপনি জামাত ইসলাম কি আপনার কোন জায়গায় ভুল করছে, জামাতের কোন আদর্শটাতে বাংলাদেশের বেশিরভাগ লোক পছন্দ করবে না, এগুলি নিয়ে কথা বলেন। কিন্তু আপনি সেই পুরোনো গীত গাইবেন যে 71 আর 71কে কেউ চ্যালেঞ্জ করেছে নাকি? এই ডিবেটটা আসলো কেন? এই ডিবেটটা তো বিএনপি নিয়ে এসছে, এটা তো কোনো ডিবেটের প্রশ্নই জাগে না। সোজা কথা হলো যে 71-এ যে আমরা ভূখণ্ড পেয়েছি, কিন্তু যে স্বপ্ন নিয়ে 71 হয়েছিল সেই স্বপ্নটা পূরণ হয়নি, এটা তো ফ্যাক্ট। তো সেই স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জন্যই 24 একটা গণ অভ্যুত্থান হয়েছে। এটার সঙ্গে বিরোধটা কোথায়? এই যে জোর করে বিরোধটা নিয়ে আসতেছে, এটা আমার মনে হয় এটা কিছু বহিঃশক্তির ইনফ্লুয়েন্স আছে, যারা জোড়া এটাকে স্বীকার করতে চায় না। এবং আনন্দবাজার পত্রিকায় তো খবর বেরিয়েছিল যে মুচলেখা দিয়ে ফিরছেন, বেরিয়েছিল না খবর? বিএনপি তো কোনো সময় প্রতিবাদ করে নাই সেটা, যে খবরটা মিথ্যা, প্রতিবাদ তো করে। তো তাহলে কি সত্যি কি তারা মুচলেখা দিয়ে এসছে যে আপনার জুলাইকে আমরা অস্বীকার করবো, এবং ওই 71-এ যেটা হয়েছে সেই ওইটা নিয়েই থাকবে? ওইটা নিয়ে তো তারা থাকতে পারবে না, তারা নিজেরাও বিপদে পড়বে, দেশকেও বিপদে পড়বে। এবং এই যে তিনটা শক্তি, আপনার চীন যে প্রস্তাবটা দিয়েছে করিডোর, এটা তো আমার মনে হয় না বাংলাদেশ এটা সাজিয়ে আমেরিকা এটা হতে দেবে। এখন দেখেন
ওই করিডোরটা হলে পরে বাংলাদেশের, হ্যাঁ, আমেরিকার জন্য, ইন্ডিয়ার জন্য এটা হয়তো তাদের জাতীয় স্বার্থে লাগবে, কিংবা তারা চীনকে যারা কন্টেইন করতে চাচ্ছে সেই পলিসিতে যাবে। কিন্তু এটাও তো আপনার একটা ওয়েজ অ্যান্ড মিনস বার করা যায় যে আমরা এটা পুরোপুরি এটা একটা কমার্শিয়াল ইয়ে করছি। এবং এই করিডোরটাতে কিন্তু শুধু শুধু যে আমাদের একটা ওপেনিং হবে, এটা কিন্তু রোহিঙ্গা প্রবলেমও সলভ করতে সাহায্য করবে। কারণ এই করিডোরটা রোহিঙ্গা এলাকায় দিয়ে যাবে, এবং চীনের তো কন্ট্রোল আছে আরাকান আর্মির উপরে। আমি সেদিন কাগজে কোথাও যদি পড়লাম যে আরাকানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের কন্ট্রোল আছে। আরাকান আর্মি অবশ্য খুবই বুদ্ধিমানের মতো কাজ করে, তারা দুই দিকেই রাখে, কিন্তু তাদের মেইন তাদের কন্ট্রোলটা চীনের হাতে। হ্যাঁ, চীনের হাতে তাদের এখানে। এখন ওইখানে যদি চীনের সাপোর্ট নিয়ে ওখানে যদি একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে রোহিঙ্গাদের জন্য, তাহলে একমাত্র রোহিঙ্গারা ফিরে যাবে ওখানে এবং আমাদের রোহিঙ্গা প্রবলেম সলভ হবে। আর প্রত্যেকটা আমেরিকান এবং ইউনাইটেড নেশনের যারা আসে তারা একবার করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে, গিয়ে কতগুলি বক্তৃতা দেয়, আমরা কত মহান, আমরা এত লোককে জায়গা দিয়েছি, মানে সুরসুরি দেওয়া আর কি। তো এই প্রবলেমটাকে জিয়ে রেখেছে কেন বাংলাদেশ? এটাও আমার কাছে একটা প্রশ্ন। এটা জিয়ে রাখতেছে ওয়েস্টার্ন কান্ট্রি আলাদা। আচ্ছা, 1.1 মিলিয়ন লোককে আমরা কি অ্যাবজর্ব করতে পারি না বাংলাদেশে? আমরা কি বিহারিদেরকে অ্যাবজর্ব করি নাই? বিহারিদেরকে যারা পাকিস্তান নেয় নাই তাদেরকে তো অ্যাবজর্ব করা হয়েছে। আর অনেক রোহিঙ্গা এখন অ্যাবজর্ব হয়ে গেছে, তারা সৌদি আরব পর্যন্ত যাচ্ছে চাকরি করতে। এই যে একটা জিনিস আমাদের আমরা লালন করছি, মানে ওয়েস্টার্ন পাওয়ারের স্বার্থ রাখার জন্য, যে এই রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে আমরা মিয়ানমারে ঢুকবো, মিয়ানমারে ঢুকে চীনকে সাহায্য করবো। এটার মধ্যে আমাদের পার্টি হওয়ার তো কোনো প্রয়োজন নাই। আমরা ছোট্ট দেশ, আমরা গরিব দেশ, আমাদের এত হাই পলিটিক্সে যাওয়ার দরকার কি? যে আসিয়ান কান্ট্রিগুলি আছে,